দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে হ্যাপনিং পয়েন্টে আমরা কথা বলবো স্মার্ট বাংলাদেশে আমাদের অর্থনীতি নিয়ে, এবং আজকে নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমরা অতিথি হিসেবে পেয়েছি প্রফেসর আসরুল আলম পারভেজকে, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক, চেয়ারম্যান NBER এবং অধ্যাপক চট্টগ্রাম ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা যেমনটা বলছিলাম শুরুতেই যে আজকে আমরা কথা বলবো স্মার্ট বাংলাদেশে আমাদের অর্থনীতি নিয়ে। একদম শুরুতেই যদি বলতে চাই যে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা আমরা পেয়েছি আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে, স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি প্রধানত 4টি বিষয়ের উপর নজর দিয়েছেন: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। আমরা কি সেদিকে এগিয়ে যাচ্ছি? কতটা এগিয়ে যাচ্ছি? কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে সালাম। দেখেন, এই যে স্মার্ট নেশন আপনি ইউজ করছেন, যে স্মার্ট ইকোনমি, তো স্মার্ট নেশনেরই ওটা অঙ্গ, যে স্মার্ট সিটিজেন্স, স্মার্ট ইকোনমি অ্যান্ড অল স্মার্ট গভর্নমেন্ট। তো সো দেখেন, এটা হচ্ছে বর্তমান সরকারের আগামী 5 বছর বা 10 বছরের জন্য একটা ভিশন প্ল্যান। তো এটা ডেফিনেটলি একটি রূপকল্প, আপনার এটা ভিশন আর স্বপ্ন, এটা স্বপ্ন দেখা। তো স্বপ্ন, অর্থনীতির স্বপ্ন, কিন্তু স্বপ্ন দেখতে হয়, তারপর বাস্তব যেখানে আমরা আছি সেটাকে স্বীকার করে নিয়ে সেদিকে আগাতে হয়। আপনার প্রশ্নের ব্যাপারটা হচ্ছে যে সমস্ত কম্পোনেন্টগুলো, উপাদানগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, এগুলোর সবগুলোই আমাদেরকে অলমোস্ট অর্জন করতে হবে। অর্থাৎ আমরা স্মার্ট স্বপ্নের থেকে বর্তমানে অনেক দূরে আছি। তো সো যেমন প্রথম কথা হচ্ছে যে স্মার্ট গভর্নেন্স। স্মার্ট গভর্নেন্স বলতে এটাই মোটামুটি মধ্যা কথায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট। তার মানে সেবা দাতা আর সেবা গ্রহীতার মধ্যে অলমোস্ট ইন্টারনেট ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। এতে দুর্নীতি কমে আসবে, এতে লাল ফিতার দূরত্ব কমে যাবে, এতে আপনার গভর্নেন্সের স্পিড বাড়বে। তো আমরা ওই জায়গায় কোথায় আছি আপনি ভালো করে জানেন। এবং অর্থনীতির ক্ষেত্রে স্মার্ট ইকোনমির কথাতে আমি আসার আগে একটু বলতে চাই যে এটা আমাদের স্বপ্ন, আমরা স্মার্ট ইকোনমির দিকে যেতে চাই, কিন্তু অর্থনৈতিক আলাপগুলো যেহেতু একটু কম আনন্দদায়ক হয়, আমি একটু আনন্দ দিয়েই কথাটা বলতে চাই যে আমার বাসায় যদি কোনো আপনাদের মিডিয়ার লোক এসে জিজ্ঞেস করে যে স্যার কেমন আছেন, তখন আমি এই এয়ার কন্ডিশন রুম এখানকার মতো আমি বলবো যে তো ভালোই তো আছি, এসি রুমে আছি। না স্যার, আমি আসার সময় দেখেছি আপনার পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে। ও আচ্ছা, লাগুক না, আমার তো লাগেনি। সো করোনা উত্তর অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আমাদের অবস্থা ওরকম যে পাশের বিল্ডিং আগুন, এবং এই আগুনে বিশ্ব অর্থনীতি বয়েলড হচ্ছে। এই আগুনে অনেক দেশ ছারকার হচ্ছে, অনেক মানুষ অস্তিত্বহীন হয়ে পড়ছে। সো বাংলাদেশ স্মার্ট ইকোনমির দিকে যাবে সেটা পরের কথা, স্বপ্নের কথা। এখন কিন্তু আমরা অনেক ভালো আছি কোন সেন্সে, কিন্তু আমি যদি বলি যে ও লাগছে, আগুন লাগুক না, তাহলে সেটা হবে বাংলাদেশের নেতাদের, সরকারি দলের নেতাদের জন্য দারুণ ভুল হবে। আমি মনে করি না প্রাইম মিনিস্টার সেটা ভুল করবে। আমি মনে করি এই আমরা আপাতত জ্ঞানে গরিমায় গঞ্ছি আপাকেই শুধু। সো যেটা বলতে চাচ্ছিলাম যে এই স্মার্ট কনসেপ্টে আসার আগে এই পৃথিবীতে এখন যেই দামাডোল চলছে, আমাদেরকে আগে টিকে থাকতে হবে। তো টিকে থাকতে হলে আমি আপনাদের এখানে 3-4 বছর 5 বছর ধরে সমস্ত মিডিয়াতে আমি বলে এসেছি যে আমাদেরকে এবার ফিরাও মোড়ে বলতে হবে। মিনস আমাদেরকে, আমি যোগ করতাম, আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট, আমাদের তি মানে আমাদের গরু, আমাদের কৃষি, ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার, আমাদের ফিশ, এবং এগুলোতে প্রভূত অর্জনও হয়েছে। যেমন বাংলাদেশ রাইস চাল উৎপাদনকারী দেশের মধ্যে 3-4 নম্বরে আছে, মাছ উৎপাদন দেশের মধ্যে 2 নম্বরে আছে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি স্মার্ট ইকোনমির দিকে আমরা যেতে শুরু করব,
কিন্তু আমাদেরকে এখন আমাদের ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি এগুলো যদি আমরা ধরে রাখি তাহলে সরকারের সেই স্মার্ট ইকোনমির দিকে অগ্রযাত্রা যাওয়া যাবে। কিন্তু এখন আমাদেরকে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি কি চিন্তা করতে পারেন যে রাস্তায় একটা ছেলে বা মহিলা বাচ্চাকে কাপড় পরাতে পারতেছে না, নিজে অর্ধনগ্ন বা খেতে পায় না, তাকে আপনি কিভাবে স্মার্ট বলবেন? সে তো স্মার্ট না। আমি তো চেষ্টা করছি আপনার এখানে কোট টোট পরে সে স্মার্ট হতে, তো তাই কোট পরার সাথে, পকেটে টাকার সাথে, ভালো খাওয়ার সাথে, নিউট্রিশনের সাথে এই স্মার্টনেসের একটা সম্পর্ক আছে অবশ্যই। তার মানে আফ্রিকায় যারা খেতেই পায় না, এখন আপনি কল্পনা করেন তো ইউক্রেনে যাদের অস্তিত্ব বিপন্ন, ওই জাতিকে, ওই নেশনকে আপনি তো স্মার্ট বলতে পারছেন না। তাই আমাদের এখানে দৃঢ় বাস্তবতা হচ্ছে বাংলাদেশ মানুষ অসম্ভব ধরনের কর্মঠ, অ্যান্ড আমরা এই জন্যই আওয়ামী লীগের এই স্বপ্ন দেখা থেকে বাতুলতা বলছি না যে এটা দূরের বাদ্য, কারণ হচ্ছে যে গিভেন প্রপার লিডারশিপ বাংলাদেশ একটা স্মার্ট নেশনে রূপান্তর হওয়ার সুযোগ বাংলাদেশে আছে। আচ্ছা, আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশ নিয়ে কথা বলছি এবং অর্থনীতি নিয়ে কথা বলছি, করোনাতেও কিন্তু আমরা ঠিক দাঁড়িয়ে গেছি আমরা বলতে পারি, এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা যেটা আপনি বললেন, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শঙ্কা ছিল, সেটা থেকেও হয়তো বিশ্বমণ্ডলটা একটু সরে আসছেন, এবং বিশ্বের এখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের বিবেচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা আমরা এখন দেখছি, সেটা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো অন্তরায় ঘটাবে কিনা, কি মনে হয়? তাৎক্ষণিকভাবে এই অবস্থায় তো স্মার্ট বাংলাদেশের কথা বলাটা বাতুলতা, এই অবস্থায় যে অবস্থার কথা আপনি বলছেন। কিন্তু এটা বলে রাখা ভালো, যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে এই যে পুরা বিশ্বের অর্থনীতিতে যা আগুন লেগেছে এবং বিশ্বের সব দেশ, জাতীয় নেতারা চেষ্টা করছে সে আগুন নিভাতে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকেও তাদের ডলারের দাম ধরে রাখতে গিয়ে তাদের ব্যাংকের ইন্টারেস্ট 0.5 থেকে 5% আনতে হয়েছে। সো আমরা ভালো আছি বললে হবে ওই যে পাশের বাসায় আগুন লাগলে যে লোকটা বলতেছে আমরা ভালো আছি, ওরকম হবে। আবার আমরা খারাপ আছি বললে এটা অসম্ভব ধরনের একটা মিথ্যা কথা বলা হবে কনসেন্সে। আমরা যদি খারাপ থাকি তাহলে পাকিস্তান কেমন আছে, আমরা যদি খারাপ থাকি তাহলে শ্রীলঙ্কা কেমন আছে, আমরা যদি খারাপ থাকি তাহলে ইউক্রেন কেমন আছে, আমরা যদি খারাপ থাকি তাহলে যারা কাপড়, আমাদের কাপড় যারা এখন আর ইম্পোর্ট করতে পারতেছে না ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কেমন আছে। তো সো এখানে আমরা সবাই একটা ঝঞ্ঝা বিপদ, আমরা একটা এই বিশ্ব একটা বড় ধরনের বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশেরকে আমি সুখবর দিতে চাই যে পুরা পৃথিবীব্যাপী একটা দুর্ভিক্ষ ভাব আসবে, ওটার একটা জিনিস আমাদের দেশেও আসবে। থ্যাংক গড, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা চতুর্থ বিপ্লবের স্বপ্ন একটু পরে দেখেছি, শিল্প বিপ্লব। আমাদের যা যা অবস্থায়, আমাদের ধরেন পেঁয়াজের সমস্যা ছিল, লাগতো 25 লাখ টন, আমরা 8 লাখ টন ইম্পোর্ট করতাম, আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। রাইসের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, আমি বারবার আপাকে বলতেছি, আপা আপনি বলছেন যে 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে, কিন্তু আপনি ইউনিয়ন, আপনি উপজেলাতে খবর নেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা আপনার কথাকে বাস্তবায়ন করতে পারেনি। যদি প্রধানমন্ত্রীর ওই 1 ইঞ্চি জায়গা চাষ করা হবে এটা বাস্তবায়ন হয়, আমাদের চালের সমস্যাও কম হবে।